আঁধারে মনে হলো তাদের চোখগুলো যেন জল করছে। মাঝিদা, ওই ঘাটে ঘাটে কারা দাঁড়িয়ে না? ওই যে দেখো। বকুল মাঝিও আমার কথা সেদিকে তাকিয়ে দেখল। তার চোখ মুখ যেন ভয়ে সাদা হয়ে গেল সে দৃশ্য দেখে। বাবু, আমার মনে হয় না ওটা কোনো মানুষ। তাকাবেন না ওর দিকে, একদম তাকাবেন না। এ কথা বলেই গায়ের জোরে নৌকোর লগি ঠেলতে লাগলো বকুল মাঝি। আমি ভয়ে কাঠ হয়ে বসেছিলাম নৌকোর ওপর। সাধারণ একটা ডিঙি নৌকো এটা, কোনো ছাউনি নেই। মাঝির লগির ঠেলায় সেটা তখন ভেসে চলেছে টালমাটাল করতে করতে। আমি মাথার ওপর ছাতাটা খুলে বসলাম খানিক পরে। ভিজে প্রায় কাকের মতোই হয়ে গিয়েছিলাম ততক্ষণে, তবুও যতটুকু বাঁচোয়া করা যায়। বকুল মাঝি দাঁড় টানতে টানতে বারবার নদীর পাড়ের দিকে তাকাচ্ছিল, যেন কোনো কিছু একটা সে খুঁজে চলেছে একভাবে। ও মাঝি, কি হলো? এখনো এত ভয় পাচ্ছ কেন? যারা ছিল তারা তো ওই ওই পেনের হাটের ঘাটে ছিল, এখানে তো কেউ নেই। কি জানি বাবু, আমার তো সারা শরীর কাঁপছে এখনো। আপনাকে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। আপনি যে দেহটা ঝুলতে দেখেছিলেন, তার মুখটা কি দেখতে পেয়েছিলেন? মুখ? হ্যাঁ, দেখেছিলাম, হয়তো ঠিক মনে পড়ছে না। শুধু শুধু ওর দুটো চোখ দেখেছিলাম। ওহ, ওই চোখ দুটো। মাঝির কথায় সেই দেহটার চোখ দুটো মনে করতে গিয়ে আমার যেন শরীরটা আবার কেঁপে উঠল। আকাশে এমন সময় কড়কড় করে বিশাল একটা বাজ চমকে উঠল। বিশ্ব চরাচর যেন ঝলসে গেল সেই আলোয়। বাজের আলোতেই দেখলাম মাঝির মুখে যেন আর কোনো ভয়ের ছাপ নেই। উল্টে তার বদলে একটা একটা কুটিল হাসি যেন ফুটে উঠেছে। কি কি হলো গো মাঝিদা? হাসছো কেন? কি হয়েছে? আপনি খুব ভয় পেয়েছেন বাবু, তাই না? আমার কিন্তু আর ভয় লাগছে না। মানে কি বলতে চাইছো? এই এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি যাতা বকছো? মাঝি কোনো কথা না বলে নৌকোটা আরো জোরে ধাক্কা দিয়ে ঠেলে নিয়ে চলল মাঝ নদীর দিকে। এতক্ষণ একটা ধার দিয়ে চললেও হঠাৎ এই কাণ্ডে আমি বেশ চমকে উঠলাম। কি হলো হে? হ্যাঁ, মাঝ নদীর দিকে যাচ্ছ কেন? আরে কি হলো? এই বুড়ো, কি হলো? জবাব দে। মাঝি কিন্তু কোনো উত্তর দিল না, লগি ঠেলা থামিয়ে দিল। এক দৃষ্টে তাকিয়ে থাকলো শুধু আমার মুখের দিকে। কি হলো? আমার কিন্তু ভয় লাগছে এবার। কি হলোটা কি? বাবু জানেন, কাল সন্ধ্যেবেলায় খবর পেলাম আমার গ্রামের বাড়িতে আগুন লেগেছে। আমার বউ, আমার একটা মাত্র মেয়ে, সবাই সবাই পুরো ছাই হয়ে গেছে গো বাবু। সবাই। আমার আমার যে আর কোনো কিছু ছিল না গো বাঁচার জন্য। তাই তো ওই কলা বাগানের লম্বা গাছখানায় ঝুলে পড়লাম ওই আজ সন্ধ্যের দিকে। তবে তবে আপনি কিন্তু কাজটা মোটে ভালো করেননি বাবু। আপনার কাউকে ডেকে তো দেখানোর কথা ছিল ব্যাপারখানা, তাই না? তা না করেই আপনি পালিয়ে এলেন। মানে কি বলতে চাইছো তুমি? গাছে ঝুলে পড়লে মানে? তুমি তো আমি তো এখন ছায়া, বুঝলেন বাবু? আমি অনেক কাজ পারি, যা মানুষই কিন্তু পারে না। তবে বাবু, আপনি কাজটা মোটে ভালো করেননি। এর শাস্তি কিন্তু আপনাকে পেতেই হবে। কি বলতে চাইছো তুমি? আমি যে কিছুই বুঝতে পারছি না। আমার মুখের কথা শেষ হলো না, হঠাৎই একটা বাজ এসে পড়ল নৌকোর উপর। প্রবল আলো আর উত্তাপে ভরে গেল চারিদিক। তারপর আমার আর কিছুই মনে নেই। যখন চোখ খুললাম, দেখলাম জলের মধ্যে নৌকোর ভাঙা ভাঙা অংশ ভাসছে। একটা প্রবল অট্টহাসির শব্দ বাতাসে ভেসে বেড়াচ্ছে, আর সেই ভাঙা নৌকোর অংশের মধ্যে ভাসছে আমার একটা কাটা পা। লঞ্চের ওপর চড়বড় করে বৃষ্টির শব্দ হচ্ছে। কারোর মুখে কোনো কথা নেই।
বটাই নিস্তব্ধতা ভেঙে বলে উঠল, কি একখানা গল্পই না দিলে, বাজ পড়ে তুমি মারা গেলে আর তোমার পাটা উড়ে গেল। বাহ 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 বাহ, তাই যদি হয় তবে তবে তুমি এখানে বসে আমাদের মাঝে গুলতারি করছো কি করে শুনি? লোকটা তেমনই দাঁত বের করে তাকালো সবার দিকে। ফেরির ভেতরকার মৃদু আলোয় তাকে দেখে সবার গা ছমছম করে উঠল। কে বলেছে আমার পা উড়ে গেল? তাকিয়ে দেখো দেখি একবার। লোকটার কথায় সবাই তাকিয়ে রইল তার কাটা পায়ের দিকে। ওদেরকে চমকে দিয়ে হাড় মাংসের বিভৎস শব্দ করে বেরিয়ে এলো একটা কাটা পা। বহুকালের জলে পচা একটা পা। ও মা গো, ওটা কি গো, ওটা কি? ও বাবা! সবাই ভয়ে যেন পাথর হয়ে গেল এই দৃশ্য দেখে। এমনকি শক্তিপদ ইঞ্জিন রুম থেকে দেখেছে দৃশ্যটা। সেও লঞ্চের চাকা ছেড়ে দিয়ে এক দৃষ্টে তাকিয়েছিল সেদিকে। লোকটা ধীরে ধীরে কাঠের পুতুলের মতো উঠে দাঁড়ালো। সে যেন আরো রোগা হয়ে গেছে এই সময়ের মধ্যে। তার গায়ের জামাটা পতাকার মতো লেপ্টে আছে। চোখ দুটো দেখলে মনে হচ্ছে কালো রক্ত যেন টলটল করছে তার মধ্যে। খিদে, খুব খিদে পাচ্ছে গো। আহা, কি গন্ধ পাচ্ছি আমি তোমাদের রক্তের আর মাংসের। বহুকাল কিচ্ছু খাইনি। কি হে ছোকরা, এবারে ভয় লাগছে তো? কথাটা বলেই লোকটা কাঠের মূর্তির মতোই এগিয়ে এলো রাতুলের দিকে। রাতুল ভয়ে ভয়ে চোখ বুজে ফেলল। তার মুখের ঠিক কাছে ঠান্ডা ভ্যাপসা একটা নিঃশ্বাসের গন্ধে গাটা যেন গুলিয়ে উঠল তার। হঠাৎই সবাইকে চমকে দিয়ে হরি জেলে উঠে দাঁড়ালো আর তার হাতের বিড়িটা ছুঁড়ে দিল লোকটার দিকে। বিড়িটা লোকটার গায়ে গিয়ে পড়তেই সে পশুর মতো একটা চিৎকার করে ছিটকে গিয়ে পড়ল ফেরির এক কোণে। লঞ্চে উঠেই এজন্য একটা মোটকা গন্ধ পাচ্ছিলাম। আমাদের মধ্যে যে কেউ একজন এই মনুষ্য জগতের নয়, তখনই বুঝেছি একটা প্রেতের বাচ্চা। আমি থাকতে তোর কোনো চাড়ি চুড়ি এখানে খাটবে না। এ কথা বলেই হরি জেলে লঞ্চের মধ্যে পড়ে থাকা এক টুকরো ভাঙা কাঠ তুলে নিল। তারপর হাতের লাইটার দিয়ে কাঠটা জেলে আবার ছুঁড়ে দিল লোকটার দিকে। জ্বলন্ত কাঠটা লোকটার গায়ের উপর পড়তেই লোকটা দু হাতে চোখ দুটো আড়াল করে পশুর মতো শব্দ করে উঠল, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আগুনটা নেভা, আমি চলে যাচ্ছি। সবাই বিস্ফারিত চোখে দেখল প্রেত মূর্তিটা ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। পচা গন্ধটাও তার সাথে সাথেই যেন মিলিয়ে গেল বাতাসে। লঞ্চের ভেতরের আবহাওয়া আবার শান্ত হয়ে গেল। শক্তিপদ লঞ্চটাকে আবার মানিকপুর ঘাটের দিকে চালাতে শুরু করেছে। সবাই এখন শুধু অক্ষত অবস্থায় বাড়ি ফিরতে চায়। লঞ্চের ভেতরের নিস্তব্ধতা ভেঙে মাঝবয়সী ভদ্রমহিলা বলে উঠলেন, আজ যা ঘটলো তাতে আমার আর কোনো কিছুর ওপরেই অবিশ্বাস নেই। হে ভগবান, রক্ষা করো আমাদের, রক্ষা করো, রক্ষা করো। তা যা বলেছেন দিদি, আমার তো এখনো গা হাত পা কাঁপছে। ভাগ্যিস হরিদা আজ আমাদের সাথে এ লঞ্চে ছিল, নইলে যে কি হতো। হরিচেলে ততক্ষণে আবার একটা বিড়ি ধরিয়েছিল। ওদের দিকে তাকিয়ে মুচকি হাসি টেনে সে বলল, দেখেন, আমরা হলাম কে এই এলাকার আদিবাসিন্দে, তার উপর আমি পেশায় জেলে। রাত বিরেতে এমন অনেক কিছুর সাথে আমাদের মোকাবিলা করতে হয়, তাই টুকটাক গুণিনবিদ্যে আমার ঢের জানা আছে। আর কি বলেন তো, এই ঘোলা নদীর ওপর এমন অনেক ছায়া শরীরের দেখা পাওয়া যায়। এই নদীর বুকে যারা মরে তাদের মধ্যে অনেকেরই তো সাধ্য শান্তি হয় না, অনেকের তো দেহই খুঁজে পাওয়া যায় না। তারাই বারবার মনের রাগ মেটাতে দেখা দেয় জীবিত মানুষদের। ভাগ্য খুব খারাপ না হলে অবশ্যই এদের দেখা পাওয়া যায় না। ভয় পাবেন না। ও শক্তিপদ, এবার ভালোই ভালোই বাড়ি পৌঁছে দে বাপ। লঞ্চটা ধীরে ধীরে দুলতে দুলতে চলল মানিকপুর ঘাটের দিকে। বর্ষার শব্দ
আর ইঞ্জিনের শব্দ ছাড়া আর কারোর মুখে কোনো কথা নেই।